নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। রসায়ন ক্লাসে আরও একবার তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের অধ্যায় 3 থেকে পাঠ 3.7 3.7.3 পর্যন্ত আলোচনা করব। পাঠ শিরোনাম ইলেকট্রন বিন্যাস। তো প্রথমে ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা। তো তোমরা দেখতে পাচ্ছ, কোনো পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে, উপশক্তি স্তরে বা অরবিটাল সমূহ ইলেকট্রন সমূহ যেভাবে বণ্টিত থাকে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলা হয়। তো বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল থেকে আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে একাধিক শক্তি স্তর রয়েছে এবং তিনি শক্তি স্তরগুলোকে ইংরেজি বর্ণমালার কে, এল, এম, এন ইত্যাদি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করেছেন। এছাড়াও আমরা আরও জানি যে এই শক্তি স্তরগুলোকে ইংরেজি ছোট হাতের এন এর মান দ্বারাও প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3, 4, 5 এগুলো দ্বারা বিভিন্ন শক্তি স্তর বোঝানো হয়। তো এইসব শক্তি স্তরগুলো বা এরা অধীনে উপশক্তি স্তরগুলোতে বা অরবিটালগুলোতে কীভাবে ইলেকট্রন, কোন অরবিটালে কয়টা ইলেকট্রন রয়েছে, কোন শক্তি স্তরে কয়টা রয়েছে, এইগুলো যেভাবে আমরা প্রকাশ করি, আমরা প্রকৃতপক্ষে পরমাণুটাকে তোমাদের দেখাতে পারি না, কিন্তু পরমাণুর ভিতরে কিভাবে ইলেকট্রন আছে সেটা কিন্তু আমরা দেখাই, প্রকাশ করি, সেটাই হলো ইলেকট্রন বিন্যাস। তো ঠিক আছে, আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলো এখন আলোচনা করব একে একে। প্রথমে আছে 2n স্কয়ার নিয়ম। 2n স্কয়ার নিয়ম কি আসলে? 2n স্কয়ার নিয়মের সাহায্যে আমরা কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ধরে সেটা জানতে পারি এবং তা থেকেই আমরা একটা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করতেও পারি। আবার আরেকটা আছে আহ্বাও নীতি, ইলেকট্রন বিন্যাসের আহ্বাও নীতি, যাতে আমরা উপশক্তি স্তর সমূহে বা অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো প্রথমে আমি 2n স্কয়ার নিয়মের কথা বলি। ইলেকট্রন বিন্যাসের 2n স্কয়ার নীতি। আবার এখানে n দ্বারা শক্তি স্তর বোঝায়। n সমান 1 হলে k শক্তি স্তর বোঝায়। 2n স্কয়ার নীতি অনুসারে k শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 1 স্কয়ার 2টি। অনুরূপ l শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2 স্কয়ার 8টি। m শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 3 স্কয়ার 18টি এবং n শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 4 স্কয়ার 32টি। শিক্ষার্থীরা, তোমরা জানো যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। তাই 2n স্কয়ার নীতি দ্বারা আমরা পঞ্চম শক্তি স্তরে বা ষষ্ঠ শক্তি স্তরে এই সূত্র ব্যবহার করব না, কারণ আমরা বলবো পঞ্চম শক্তি স্তরেও সর্বোচ্চ 32টি, ষষ্ঠ শক্তি স্তরেও সর্বোচ্চ 32টি, এভাবে অন্যান্য শক্তি স্তরগুলোতে 32টি থাকবে। তাহলে এখানে আমাদের জানতে হবে যে চতুর্থ শক্তি স্তর থেকে শুরু করে পরবর্তী সর্বোচ্চ সবগুলো শক্তি স্তরেই ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 32টি। তো আমরা এখন এই যে এই নীতি অনুসারে একটা ইলেকট্রন বিন্যাস করি। টু এন স্কয়ার নীতি অনুসারে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে দেখাই। তো 2n স্কয়ার নীতি অনুসারে আমরা জানলাম যে কে শেল বা n সমান 1 শেলের সর্বোচ্চ ইলেকট্রন দেওয়া যাবে, অ্যাকচুয়ালি ইলেকট্রন দেওয়া যাবে সর্বোচ্চ 2টা। তো এরপরে আমরা আরও দেখতে পাচ্ছি মোট 17টা ইলেকট্রন, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17টা, আরও ইলেকট্রন থাকছে। তো এখানে আমরা দিতে পারবো হায়েস্ট 8টা। এখানে যদি 2 দিই, এখানে দিতে পারবো 8টা, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 10টা দেওয়া, আরও 7টা ইলেকট্রন বাকি থাকবে। 17টার মধ্যে এখানে 2টা, এখানে 8টা দেওয়ার পর থাকে বাকি থাকে আরও 7টা। সেই 7টা ইলেকট্রন আমি থার্ড শেলে দিব। তো এখন পরীক্ষার খাতায় আমরা এগুলো কিভাবে করতে পারি এই নীতি অনুসারে, তো সেক্ষেত্রে আমাদের এগুলো দেখাতে হবে না, আমরা এগুলো দেখাবো না, আমরা বোঝার জন্য করলাম যে এটা কে শেল প্রথমটা, এল শেল, এম শেল, এগুলো দেখালাম। আমরা পরীক্ষার খাতায় এটা এইভাবে করতে পারবো যে এই যে এগুলো শক্তি স্তর, এখানে আমরা 2টা ইলেকট্রন দিব, এরপরে শেলে আমরা মোট 8টা ইলেকট্রন দিব, 4 জোড়া করে দিবে 8টা। আচ্ছা, আর 8টার কম থাকলে তোমরা প্রথমে দিবে 1, 2, 3, 4, এভাবে চারদিকে 4টা, আর প্রত্যেকটা তারপরে জোড়া করবে। আরও আছে এখানে বলি আমরা, প্রথম শেলে আছে 2টা, পরে শেলে 8টা, তারপরে 7টা। তো একটা করে আগে দিলাম, দেওয়ার পরে আমি প্রত্যেকটাকে জোড়া করব। তো একটা জোড়া করলাম, 2, আরও 3টা দিয়ে দিলাম। তাহলে আগে ছিল 1, 2, 3, 4, তারপরে আরও দিলাম 5, 6, 7টা ইলেকট্রন। তো
তো এই হলো ইলেকট্রন বিন্যাস, এটা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। আর আরেকটা প্রকাশ হলো ক্লোরিন 17। আচ্ছা, কে এর নিচে আমি দিব 2, এল এর নিচে দিব 8, আর এম এর নিচে দিব 7। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারলাম। আমরা এখানে যে কেন 2 দিলাম, এখানে কেন 8 দিলাম, এটা নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা যে এটা 2n স্কয়ার নীতি অনুসারে এখানে 2 এর বেশি দেওয়া সম্ভব না, এখানে 8 এর বেশি দেওয়া সম্ভব নয়, আর বাকি থাকলো 7টা এখানে দিলাম। সো 2n স্কয়ার নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি, শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস করতে পারি। তবে এখানে আমাদের জানতে হবে যে এটার অনেক সীমাবদ্ধতা আছে, যেমন আমরা 1 থেকে 18 পর্যন্ত এই নীতি অনুসারে করতে পারবো, আবার 28 থেকে 32 বা 36, 37, 38 এরকম ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এরপরে করতে গেলে এই নিয়ম দ্বারা সঠিক ইলেকট্রন বিন্যাস হবে না, অর্থাৎ সর্বক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাসটা প্রযোজ্য নয়। তো যে ইলেকট্রন বিন্যাস আরও বেশি মৌলের ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখন আমরা যাচ্ছি, সেটা হলো আউটবাউ ইলেকট্রন বিন্যাসের সেটা হবে ইলেকট্রন বিন্যাসের আউটবাউ নীতি। তো আমরা এখন আউটবাউ নীতিতে আসি। ইলেকট্রন বিন্যাসের আউটবাউ নীতি। ইলেকট্রন বিন্যাসের আউটবাউ নীতি। পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ যে অরবিটাল বা উপশক্তি স্তরের শক্তির কথা বলা হচ্ছে। যার শক্তি কম সেখানে ইলেকট্রন প্রথমে যাবে, আর এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। এখন অরবিটালের শক্তি কিভাবে নির্ণয় করা হয়? অরবিটালের শক্তি নির্ণয় করার জন্য আমাদের যে অরবিটালগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে, তাদের শক্তি কী, প্রত্যেকের কীভাবে শক্তি বের করতে হয় সেটা জানতে হবে। তো আমরা দেখি যে আমাদের কি কি অরবিটাল আছে। অরবিটালগুলো হলো, অরবিটাল আছে এস, পি, এই ধরনের অরবিটাল। আমি উপরে লিখি, এখানে জায়গা হচ্ছে না। অরবিটালগুলো কি কি আছে এগুলো আমরা দেখি। আমাদের অরবিটাল আছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এগুলো আসলে সবই ছোট হাতের এসপিডিএফ। আচ্ছা, এসপিডিএফ এর অরবিটালগুলো আছে, এগুলো হলো অরবিটাল। আর আমাদের হলো এর জন্য অরবিটালের জন্য এল এর মান, এস অরবিটালের জন্য এল এর মান হলো 0, পি অরবিটালের জন্য এল এর মান 1, ডি অরবিটালের জন্য এল এর মান 2, আর এফ অরবিটালের জন্য এল এর মান 3। এখন আবার এল কি? এল বলবা যে এগুলো আসলে তো অরবিটাল বা উপশক্তি স্তর বা অরবিটালের ওই প্রতীক আছে। যেমন শক্তি স্তরের প্রতীক কি তোমরা বলতে পারবে? হ্যাঁ পারবে, জানি। শক্তি স্তরের প্রতীক হলো এন। তো উপশক্তি স্তর বা অরবিটালের প্রতীক কি? সেটার প্রতীক হলো এল। তো এল এর মান যখন 0, সেটা এস অরবিটাল নির্দেশ করবে, যখন 1 পি অরবিটাল নির্দেশ করবে, যখন 2 ডি অরবিটাল নির্দেশ করবে, আর যখন 3 এফ অরবিটাল নির্দেশ করবে। তাহলে অরবিটাল কয় প্রকার? 4 প্রকার, এস, পি, ডি, এফ। এগুলো বিষয়ে কয়েকটা ইংলিশ শব্দ থেকে আসছে। এটা হলো শার্প, যন্ত্র দিয়ে যখন দেখা হয়েছে অরবিটালগুলো তখন খুব উজ্জ্বল দেখা যায়। এটা শার্প, এটা প্রিন্সিপাল, তারপরে এটা হলো ডিফিউজ, এটা ফান্ডামেন্টাল। এগুলো শব্দ থেকে এই নামগুলো এসেছে। তো যার নামগুলো কোত্থেকে এসেছে এটা অত গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো তোমাদের জানতে হবে যে এগুলোর কাজ কি, ব্যবহার কি। তো আমরা জানলাম, এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3। তো আমি এটা আগানোর জন্য মুছে দিচ্ছি। এখন আমাদের শক্তি বের করা শিখতে হবে। আবার শক্তি বের করা হয়, আরেকটা আছে নীতি, এন প্লাস এল নীতি। এটাও ইলেকট্রন বিন্যাসের জন্য জরুরি। এন প্লাস এল নীতি, এটা এল, এন প্লাস এল নীতি। এই নীতিতে বলা হচ্ছে, এই নীতি অনুসারে এন প্লাস এল এর মান বেশি হলে শক্তি বেশি হবে, সে অরবিটালের শক্তি বেশি হবে। আচ্ছা, এন প্লাস এল এর মান সমান হলে
যে অরবিটালের n এর মান বেশি সে অরবিটালের শক্তি বেশি হবে। আচ্ছা, যদিও আমরা দেখতে পেলাম নিয়মে যে যার কম সেখানে ইলেকট্রন আগে যাবে, সো আমরা যেটা বেশি জানলে কমটাও পেয়ে যাব, আমরা বেশি দিয়ে লিখলাম। n প্লাস এল এর মান বেশি হলে শক্তি বেশি, সেখানে পরে যাবে। আর যদি n প্লাস এল এর মান সমান হয়ে যায় তখন দেখতে হবে n এর মান কার বেশি, সেখানে ইলেকট্রন পরে যাবে। তাহলে n এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে যাবে। তো আমরা এটা এই নীতিটা একটু উদাহরণ দিয়ে বোঝালে তোমাদের ক্লিয়ার হবে। দেখো, আমরা দেখাই, একটু উপরের দিকেই দেখাই। এখন আমরা আব্বাও নীতিটা মুছে দিলাম, n প্লাস এল নীতিতে আসি। নীতিটাতে আমরা জানলাম যে n প্লাস এল এর মান যদি বেশি হয় শক্তি বেশি, আর যদি কম হয় শক্তি কম। এখন আমরা 3s আর 3p এই দুইটার শক্তি বের করব। n প্লাস এল, 3s এর জন্য n এর মান হলো 3 আর l এর মান হলো 0। একটু আগে আমরা লিখলাম s এর জন্য l এর মান 0, একটু আগে আমরা লিখেছি s এর জন্য l এর মান 0, p এর জন্য 1। সেগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। s এর জন্য 3s 3 প্লাস 0 সমান 3, আর 3p এর জন্য 3 প্লাস 1 সমান 4। তাহলে দেখো এখানে 3s এর শক্তি কম আর 3p এর শক্তি বেশি। 3s এর শক্তি 3 আর 3p এর শক্তি হলো 4। সো ইলেকট্রন এই আব্বাও নীতি অনুসারে 3s এ আগে যাবে, এরপরে 3p তে যাবে। তো আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখাই যেখানে দুইটার মান সমান হয়ে যায়। এরকম একটা আমরা নিলাম 4s 3p আর 4s। 3p এর মান হলো 3 প্লাস 1 সমান 4, আর 4s এর মান হলো 4 প্লাস 0 সমান 4। এক্ষেত্রে আমাদের n প্লাস l এর যে দ্বিতীয় নিয়ম সেটা ফলো করতে হবে। দ্বিতীয় নিয়মে বলা আছে n প্লাস l এর মান যদি সমান হয়, এভাবে উভয় ক্ষেত্রে 4 আসলো, 3p আর 4s উভয় ক্ষেত্রে 4 আসলো, তখন দেখতে হবে n এর ভ্যালু এই বরাবর যেটা বেশি তার শক্তি বেশি হবে। তো এখানে 4s এর শক্তি বেশি আর 3p শক্তি তাহলে কম। দেখো এখানে 4s এর ক্ষেত্রে n এর ভ্যালু 4, 3p এর ক্ষেত্রে n এর ভ্যালু 3, আর এই মান দুইটা সমান। যখন এই দুইটা সমান হচ্ছে তখন আমরা এদিকে খেয়াল করব। এখানে 3p এর শক্তি হবে কম, 4s এর শক্তি হবে বেশি। তো এই দুইটা অরবিটালের মধ্যে ইলেকট্রন কোনটিতে আগে যাবে, এটা আমরা আব্বাও নীতি থেকে পাই। যার শক্তি কম সেখানে আগে যাবে, 3p তে আগে যাবে, তারপরে 4s এ যাবে। তো এই হলো আমাদের আব্বাও নীতি। আব্বাও নীতির শক্তি হিসাব। আব্বাও নীতি অনুসারে শক্তি না জানলে আব্বাও নীতি প্রয়োগ করা যাবে না। তো শক্তি বের করার জন্য আমাদের n প্লাস এল নীতি, সেটাও আমরা তোমাদের করে দেখালাম। এখন আমরা আসবো যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আসলে 2n² নীতি অনুসরণ করে না। একটা প্রশ্ন, এটা তোমরা লিখে রাখতে পারো খাতায়। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² নীতি অনুসরণ করে না। আবার আরেকভাবেও আসতে পারে, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন? পটাশিয়াম এর ইলেকট্রন সংখ্যা 19, পটাশিয়ামের লাস্ট ইলেকট্রন 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন? এই হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা তোমরা কিভাবে করবে আমি বলতেছি, তোমাদের যদি দরকার হয়, প্রয়োজন হয়, তোমরা বারবার শুনে খাতায় অবশ্যই নোট করে ফেলবে। আচ্ছা, এটাই তোমাদের কাজ থাকবে এই বন্ধের মধ্যে, যে আমি যা বলতেছি এগুলো শুরু করে নোট করা। আচ্ছা দেখো, এখন যেটা উত্তর এভাবে হবে যে আব্বাও নীতি থেকে আমরা জানি আব্বাও নীতি হতে আমরা জানি যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। আচ্ছা, এখন আমরা যেটা করব যে 3d এর শক্তি বের করবা।
3D এর ক্ষেত্রে, আচ্ছা এর আগে তোমরা অবশ্যই এটা বলে নিবে যে শক্তিটা কীভাবে বের করা হয়। অরবিটালের শক্তি n+l এর মানের উপর নির্ভর করে। n+l এর মান যে অরবিটালের কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, আর n+l এর মান যে অরবিটালের বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করে। তাহলে আমি আবার প্রথম থেকে বলি, প্রথমে আবরণীতি বলবে, এরপরে তুমি বলবে যে শক্তিটা কিসের উপর নির্ভর করে। শক্তিটা n+l এর মানের উপর নির্ভর করে। n+l এর মান কম হলে শক্তি কম, আর n+l এর মান বেশি হলে শক্তি বেশি। যে অরবিটাল n+l এর মান কম সেখানে ইলেকট্রন আগে যাবে। তো এখন আমরা এরপরে 3D এর ক্ষেত্রে n সমান 3, l সমান d এর ভ্যালু দেখো, তোমাদের মনে করতে হবে যে d এর ভ্যালু কি ছিল। s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2 ছিল। d এর ভ্যালু 2, অতএব n+l সমান 3 + 2 সমান 5। আর 4s এর ক্ষেত্রে n সমান 4, l সমান 0, অতএব n+l সমান 4 + 0 সমান 4। অতএব দেখা যায় যে 4s এর শক্তি লেস দেন 3D এর শক্তি। আচ্ছা এই কারণে এখন ফাইনালি হবে, এই কারণে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায়। দেখো যে নিয়ম, 3D শক্তি বেশি সেখানে অবশ্যই আগে যাবে না, 4s এর শক্তি কম এখানেই আগে যাবে। এই কারণে আচ্ছা প্রশ্নটা কেন আসে সেটাও তোমরা যদি বুঝতে পারো ভেরি গুড হবে। সেটা হলো যে কেন এই প্রশ্নটা আসলো। প্রশ্নটা আসলো যে 3D আসলে 3 নম্বর শেলের, আর 4s 4 নম্বর শেলের। 3 নম্বর শেলকে ফাঁকা রেখেই 4 নম্বর শেলে ইলেকট্রন চলে যায়। এই কারণে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায়। আচ্ছা 3D তে না গিয়ে 4s এ যায়, এই তোমাদের হবে উত্তর। এখন কেন এটা প্রশ্নটা আসে সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 3D হলো 3 নম্বর শেলের, 3 নম্বর শেলের কোনো একটা অংশকে ফাঁকা রেখে 4 নম্বর শেলে ইলেকট্রন চলে যাচ্ছে, এই কারণেই আসে। এখন আমাদের আলোচনার বিষয় বিভিন্ন শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টি তা নির্ণয়। তো সূত্র এক্ষেত্রে জানতে হবে l এর মান 0 হতে n-1 পর্যন্ত। তো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উপশক্তি স্তর নির্ণয় করতে হলে আমাদের l এর মান বের করতে হবে। শক্তি স্তর থেকে আসলে l এর মান বের হয়। এখন l কি একটু আগেও বলেছি, তা আবার বলি যে উপশক্তি স্তরের জন্য প্রতীক আছে। উপশক্তি স্তরের প্রতীক হলো l, আর l এর জন্য কিছু সংখ্যা আছে, সেটা হলো 0, 1, 2, 3, একটু আগেও বলা হলো। এই সংখ্যাগুলোকে আবার বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। আবার n, ছোট হাতের n যেটা শক্তি স্তর বোঝায়, তার জন্য যে মানগুলো আছে n সমান 1, 2, 3, 4 এগুলো পূর্ণ সংখ্যায় হয়, শূন্য হয় না। l এর ক্ষেত্রে অবশ্য শূন্য হয়, আর পূর্ণ সংখ্যা হয় ছোট হাতের n এর ক্ষেত্রে, শক্তি স্তরের প্রতীক n এর ক্ষেত্রে। তো আমরা এখন দেখি এটা কিভাবে বের করতে হয়। তো দেখো আমি একটা প্রশ্ন দিয়েছি, তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর নির্ণয়। তো তৃতীয় শক্তি স্তরের আরেকটা প্রতীক হলো m শেল। তো তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 3। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এটা হলো প্রতীক, শক্তি স্তরের প্রতীক, এর মান একটা সংখ্যা দিয়ে লিখতেছি, এই সংখ্যাগুলো হলো কোয়ান্টাম সংখ্যা। সেই সংখ্যাটা যদি শক্তি স্তরের ক্ষেত্রে হয় তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর যদি উপশক্তি স্তরের ক্ষেত্রে হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান 0 হতে 3-1 পর্যন্ত। আমরা এই সূত্রটা প্রয়োগ করে লিখলাম, আর বিয়োগ করে দিলে 0 হতে 2 পর্যন্ত, 0, 1, 2। তো আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় শক্তি স্তরে l এর মান পেয়েছি 0। এখান থেকে আমরা বলতে পারি যে তৃতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন হবে, তৃতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন হবে, ইলেকট্রন কেন বলছি, তৃতীয় শক্তি স্তরে আমাদের উপশক্তি স্তর হবে l এর মান 0 এর জন্য যেটা, সেটা হবে s। আচ্ছা l এর জন্য 1 এর জন্য আমরা পাবো p, এবং l এর জন্য 2, l এর মান যখন 2 তার জন্য আমরা পাবো d। তো যেহেতু এটা তৃতীয় শক্তি স্তরের, এটার পুরো নাম হবে 3s, 3p এবং 3d।
এই তিনটা তৃতীয় শক্তি স্তরে তোমরা এটা বলবা এম শেলে 3s 3p ও 3d অরবিটালগুলো 3d অরবিটালগুলো রয়েছে। এই আমাদের উত্তর শেষ। তো এরপরে আমরা আসব যে শক্তি স্তরের মতো উপশক্তি স্তরেরও ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, সেটা জানবো। তার আগে একটা প্রশ্ন বলে নিই যে আমাদের এই প্রশ্নটা আর কিভাবে আসতে পারে, বিকল্প প্রশ্ন। এটার উত্তর হবে একই, কিন্তু প্রশ্ন আরেকটা হলো বিকল্প প্রশ্ন, সেটা হলো যে 3f অরবিটাল সম্ভব কি না এটা। তো 3l দেখো আমরা একই উত্তর হবে। তৃতীয় শক্তি স্তরে 3s 3p আর 3d আছে। 3f মানে তৃতীয় শক্তি স্তরের f অরবিটাল সম্ভব কিনা, 3f মানে এটাই বোঝায়। তো তৃতীয় শক্তি স্তরের f অরবিটাল আসলে সম্ভব নয়, 3s 3p আর 3d এই তিনটাই সম্ভব। তো এরপরে আমাদের আলোচনার বিষয় হলো যে বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে তা নির্ণয়। উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান 2 × 12 + 1। প্রশ্ন, ডি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো। ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা L সমান 2। অতএব ডি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12 + 1, 2 × 2 × 2 + 1। এখানে এল এর মান আমরা 2 বসাইছি, আর এটা জাস্ট সূত্র। এখানে 2 × এটা ক্যালকুলেশন করলে 5 10টি। তো এভাবে আমরা উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2n² নীতির সাহায্যে খুব সহজেই একটি শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে বা ধরতে পারে তা আমরা বের করতে পারি। আবার তোমাদের বইতে n প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এদের মান ব্যবহার করেও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিভাবে নির্ণয় করতে হয় তা দেখানো আছে। সেটা হলো পৃষ্ঠা 48 এবং টেবিল 3.7। আচ্ছা, তোমরা এখন দেখতে পাচ্ছ, এই যে আমি দেখাচ্ছি তোমাদের, এটা বইয়ের মধ্যে পৃষ্ঠা 48 এবং টেবিল 3.07টা দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাবে যে n এর মান 1 এর জন্য সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, n এর মান 2 এর জন্য সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, n এর মান 3 এর জন্য সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, n এর মান 4 এর জন্য। সেখানে l সহকারী কোয়ান্টাম সংখ্যা l যেটা উপশক্তি স্তর বোঝায়, এটার যে মানগুলো সেগুলো ব্যবহার করে আসলে করা হয়েছে। তো তোমরা অবশ্যই, আমি যেটা আগে শিখালাম, n থেকে l পাওয়া যায়, l থেকে টোটাল ইলেকট্রন পাওয়া যায়, ওইটাই এখানে আবার একটা ছক আকারে দেওয়া হয়েছে। আমার মনে হয় এটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, কারণ আগের দুইটা প্রশ্ন এখানে সামারাইজ করা হয়েছে। ওকে, এখন আমরা উপশক্তি স্তর ব্যবহার করে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি সেটা আমি দেখাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা এটা জানতে হবে। আমরা তোমাদের একটু আগে করে দেখালাম ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10। এভাবে বের করলে তোমরা বের করতে পারবে এস উপশক্তি স্তরে ধারণ ক্ষমতা 2, পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 6। তোমরা জানো উপশক্তি স্তরের জায়গায় আবার অরবিটালও বলা যাবে। আচ্ছা, ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 আর এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 14। তো এই 4 রকম উপশক্তি স্তর আছে, তাহলে তোমরা একটু মুখস্থ করো, 2, 6, 10 এবং 14 এই ধরনের ধারণ। এখানে প্রকাশটা করা হয় এভাবে S2 P6 D10 F14। আচ্ছা, এখন আমরা এইগুলো ব্যবহার করে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করতে হয় সেটা একটু দেখি। তো এই জন্য আমাদের আবার ওই যে আহ্বান নীতি ফলো করতে হবে। আহ্বান নীতিতে কী বলা হচ্ছে যে শক্তি জানতে হবে, শক্তিতে যার কম সেখানে ইলেকট্রন আগে দিতে হবে, আর শক্তি যার বেশি সেখানে ইলেকট্রন পরে দিতে হবে। তো দেখো, শক্তিটা আমরা তোমাদের বইয়ে একটা খুব সুন্দর ছক দেওয়া আছে, সেই ছকে আসলে ছকের মাধ্যমে খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে কার শক্তি কম বা সহজে আমরা বের করতে পারবো। এই জন্য আমাদের এই ছকটা লিখতে হবে 1s 2s 2p
এটাও আমি বলি প্রথম শক্তি স্তরে শুধুমাত্র 1s আছে, দ্বিতীয় শক্তি স্তরে 2s 2p আছে, তারপরে আমাদের 3s 3p 3d এগুলো আছে। 4 নম্বর শক্তি স্তরে 4s 4p 4d এবং 4f এগুলো আছে। 5 নম্বর শক্তি স্তরে 5s 5p 5d 5f এগুলো আছে। এরপরে সবগুলো আছে, মানে 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এদের শক্তি স্তরগুলোতে SPDF সব উপশক্তি স্তরগুলোই রয়েছে। আর তোমরা যদি বলো, প্রশ্ন করো অনেকে যে শক্তি স্তরের সংখ্যা আসলে কত, উপরে ক্লাসে জানতে পারবে। শক্তি স্তরের সংখ্যা বিজ্ঞানীরা বলছেন আপ টু ইনফাইনাইট, শক্তি স্তরের সংখ্যা আপ টু ইনফাইনাইট। এ পর্যন্ত ইলেকট্রন প্রবেশ করেছে এমন মৌল আবিষ্কৃত হয়েছে সপ্তম পর্যন্ত। যতগুলো মৌল আবিষ্কার হয়েছে সপ্তম সেল পর্যন্ত ইলেকট্রন গেছে। এরপরে একটা মৌল আবিষ্কৃত হলে সেটা 8 নম্বর সেলে তার ইলেকট্রন যাবে। তো যাই হোক, আমরা এরকম দেখাই এবং আমরা এভাবে লিখতে হবে। এটা কেন লিখতেছি সেটাও খুব ভালো করে জানতে হবে, যে এভাবে লিখে তারপরে বিজ্ঞানীরা বলছে একটা সিস্টেমে কাটতে হবে, কাটলে যে আগে কাটা পড়বে তার শক্তি কম এবং ইলেকট্রন সেখানে প্রথমে যাবে। এটা আহ্বানীতি অনুসারে। আহ্বানীতি অনুসারে আমাদের জানতে হবে কার শক্তি কম আর কার শক্তি বেশি। তো সেই জানার জন্য এই ছকটা থেকে আমাদের কাটতে হবে। কাটলে একটা সিস্টেমে কাটতে হবে সমান্তরাল করে। কাটার পরে যেটা ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আমরা আরও কিছু লিখি। 6s 6p 6d, আচ্ছা 7s 7p 7d এটা লিখলাম। এগুলো পরে না লিখলেও চলে, কারণ এগুলো কাটা পড়ে না, এই জন্য লেখা হয় না অনেক সময়। লেখায় যাবে না তা নয়, আসলে কাটা পড়ে না, এই জন্য লিখলাম। আচ্ছা, আমরা প্রথমে কাটতে হবে কীভাবে, একটা তীর এসে দিক দিয়ে কাটাবে, মানে বিঁধে যাবে, মানে ভেদ করে যাবে। তো এই যে আমি ছকটা আঁকালাম, এই আঁকানোর পর দেখতে পাচ্ছি সর্বপ্রথম যেই অরবিটালটাতে তীর বিঁধলো সেটা হলো 1s। তার মানে এটার শক্তি সবচেয়ে কম হবে, 1s এর শক্তি সবচেয়ে কম। এরপরে যদি আবার আমি একটা তীর ছুঁড়ে দিই তাহলে এটা 2s কে কাটা পড়বে। এরপরে শক্তি বেশি, 1s এর চেয়েও বেশি 2s, 1s এর চেয়েও বেশি হলো 2s এর শক্তি। তারপরে কাটা পড়লো 2p, দেখো 2pর পরে 3s, এরপরে শক্তি বেশি 2p, তার চেয়েও বেশি 3s এর। 3s এর পরে কাটা পড়লো 3p, তারপরে কাটা পড়লো 4s। আমি কি বলতেছি আবার বলি, যেভাবে ছকটা করার পর আমাদের এভাবে কাটতে হবে। কেন কাটতেছি আমরা, আমাদের আহ্বানীতি অনুসারে কোন অরবিটালের শক্তি কম সেটা আমাদের বের করতে হবে, জানা থাকতে হবে, তাহলে আমরা ডিটারমিনেশন করতে পারবো না। জানতে গেলে তো আমরা এইভাবে করলে আমাদের খুব সহজ হয় কাজটা, এই আর কি। এটা একটা কাজকে সহজ করছে। কোনটা সর্বপ্রথম কাটা পড়লো 1s, এটা শক্তি সবচেয়ে কম, এখানে এটা আগে যাবে, তারপরে 2s যাবে, তারপর 2p 3s 3p 4s 3d, এই যে 4s এরপরে হলো 4s এর শক্তি কম, তারপরে আছে এই 3p চেয়েও 4s এর বেশি, আর 4s এর চেয়েও আবার দেখো 4s এর পরে কাটা পড়বে 3d 4p 5s 3d, আচ্ছা 4p 5s, তারপরে 4d 5p 6s, এই যেভাবে আছে 4d 5p 6s, তারপরে আসতেছে 4f 5d 6p 7s, 4f 5d, এইভাবে দেখতেই পাচ্ছ 6p 7s। তো এইটা আসলে বইতে কি দেওয়া আছে সেটা তোমাদের বোঝালাম, যেটা একটা ছক। এই ছক আমাদেরকে হেল্প করে আবহাওয়া নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে। আবহাওয়া নীতি বিন্যাস করতে হলে যার শক্তি কম সেটা জানতে হবে। তো কার শক্তি কম সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, এখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এটা আমি এখন মুছে দিচ্ছি, কারণ আমাদের সামারি, এটার যে রেজাল্ট সেটা আমরা পাশে লিখে রেখেছি। এখন দেখো, ফর এক্সাম্পল আমরা যদি আয়রন 26 এই ইলেকট্রন বিন্যাসটা করব। প্রথমে ইলেকট্রন যাবে 1s এ, তারপরে যাবে ইলেকট্রন যাবে 2s 2p, এটা মুখস্থ 1s 2s 2p, তারপরে 3s 3p 3d,
3D হবে না। 1s 2s 2p এখানে তিনটা শেল আছে, কিন্তু ইলেকট্রন আগে যাবে 3pর পরে 4s এ, তারপরে যাবে 3dতে, তারপরে যাবে 4p, তারপরে যাবে 5s। এইভাবে ইলেকট্রন প্রবেশ করবে। তো আমরা দেখি মোট আমাদের 26টা, আমরা 26টা পর্যন্ত দিতে পারবো। তো এখানে হলো 2টা দিতে পারবো, কারণ দেখো তোমরা 1s ফার্স্ট শেলের এসে 2টা ধরবে, সেকেন্ড শেলের এসেও 2টা ধরবে, 4টা হলো সেকেন্ড শেলের p বা যে কোনো শেলের p হলেই এটা 2p মানে সেকেন্ড শেলের p, আর 3p মানে থার্ড শেলের p। থার্ড শেলের পিতেও ধারণ ক্ষমতা 6, সেকেন্ড শেলের পিতেও ধারণ ক্ষমতা 6। এখানে 2টা, এখানে 2টা, এখানে হলো 6টা, এখানে 2টা, এখানে 6টা, এখানে হলো 2 4 6 10 12 আর 6 18 18 18। এখানে যদি আমরা এখানে 2টা দিয়ে দিই তাহলে হলো 20। আমাদের মোট আছে 26। 3Dতে আমরা 10টা হাই দিতে পারবো। এখানে আমরা হিসাবে করতেছে 6টা, আর হিসাবে বলতে কি যে আমাদের মোট ইলেকট্রন 26টা এই পর্যন্ত দেওয়া হয়ে গেছে, এই 4s পর্যন্ত দেওয়া হয়েছে 20টা, আর বাকি আছে 6টা। এখানে আমরা একবারে 6টা দিতে পারছি, কারণ কি এই ডি ধারণ ক্ষমতা 10, তো 6টা দিলে কোনো সমস্যা নেই, বাকিগুলো আমি মুছে দিলাম। এখন এটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লেখা আবার যাবে না, এটা হয়েছে, কিন্তু নিয়ম করা হয়েছে যে 3গুলো একসাথে রাখতে হবে। তার মানে আমাদেরকে ফাইনালি করতে হবে যেটা, এই 4sটাকে আমি ডাইনে সরাই দিব, এটাকে বলা হয় সাজিয়ে লেখা। যেমন তোমাদের ধরো ক্লাস 9-এর এ বি সি একসাথে না রেখে ভিন্ন ভিন্ন জায়গায় রাখলে যেটা খারাপ দেখা যায়, সবার মধ্যে অশান্তি থাকে, সে আর কি। তো এগুলো নিয়ম। 3গুলো একসাথে রাখবে। 3 নম্বরের এসপিডি, এখানে আছে 6টা ইলেকট্রন, আর 4s আছে 2টা। এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। তো এই নিয়মেরও কিছু ব্যতিক্রম আছে, 2টা ব্যতিক্রম আছে, আমি এটা দেখাই দিচ্ছি। এটাও খুব ইম্পর্টেন্ট এই ইলেকট্রন বিন্যাসগুলো, এবং ব্যতিক্রম তো 4 মার্কে আসে। তো আমি এটা ব্যতিক্রমটা শেখাই আজকে শেষ করব। তো ব্যতিক্রমটা দেখাচ্ছি এখন। ব্যতিক্রমটা কিভাবে, ব্যতিক্রম কি ব্যাখ্যা, তোমাদের সুন্দর করে খাতায় লিখতে হবে, প্রয়োজনে বারবার শুনে উত্তর নোট করবে। যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী বিশ্লেষণ করো। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী বিশ্লেষণ করো। এটার উত্তরটা কিভাবে লিখবে? তো ইলেকট্রন বিন্যাসের আসলে আমরা তোমাদের বললাম 2n² নীতি তো বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য নয়, 1 থেকে 18 পর্যন্ত প্রযোজ্য, তারপরে আর প্রযোজ্য হয় না, আবার 28 থেকে কিছু মৌলে প্রযোজ্য, আবার এরকম বিভিন্ন জায়গায় জায়গায় প্রযোজ্য, সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তো সেই অনুসারে আহ্বান নীতি কিন্তু অনেক বেশি প্রযোজ্য, তারপরেও আহ্বান নীতিরও ব্যতিক্রম আছে। তো উত্তরটা হবে এভাবে যে আহ্বান নীতি থেকে আমরা জানি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তো সেই অনুসারে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা আসলে 24, সেটা তোমরা জানো, এখানে লিখবা। সেই অনুসারে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস হবে, আমরা একটু আগে দিলাম 1s 2s 2p 3s 3p 3d 4s, তাই না? এখানে 2টা, এখানে 2টা, এখানে 6টা হলো 10, আর 2 12 18। এরপরে দিব আমরা 3pর পরে দিব 4s এ, আর বাকি থাকলো কয়টা? 2 আর 2 4 আর 6 10 12 18 20টা দেওয়া হয়েছে, আর বাকি আছে 4টা। সেই অনুসারে এখানে আসে 4টা। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আহ্বানিত অনুসারে দাঁড়ায় এখানে 4s 2 আর 3d 4, কিন্তু বাস্তবে বিজ্ঞানীরা পেয়েছেন যে এখানে 4 থাকে না, 4 থাকে না। আহ্বানিত অনুসারে এখানে 4 হবে, এখানে 2 হবে, কিন্তু বাস্তবে পাওয়া যাচ্ছে এখানে 1, এখানে 1, এখানে 5। তাহলে আমরা দেখতে পেলাম যে 4s এর শক্তি কম, সেখানে পূর্ণ না করে এখানে ইলেকট্রন চলে আসছে, একটা মানে এখানে আসছে ইলেকট্রন, এখান থেকে এখানে চলে আসছে। ব্যতিক্রম এখানে কি স্বাভাবিক নিয়মে হলো? স্বাভাবিক নিয়মে এখানে হবে 2, আর বাকি 4টা হবে এখানে। এখানে 2 দিলে 24 থেকে আর 4টা বাকি থাকে, এখানে 2 দিলে মোট 20টা হয়ে যায়, আর বাকি 4টা এখানে যাওয়ার কথা, কিন্তু তা যায়নি। বাস্তবে পাওয়া যায় এখানে 5টা। বাস্তবে ইলেকট্রন বিন্যাস হলো এটা। তো এখন তোমাদের বিশ্লেষণ মানে এটা কেন এমন হয়েছে সেই ব্যাখ্যাটা করতে হবে। ব্যাখ্যাটা আমি বলতেছি, তোমরা আশা করি মনোযোগ দিয়ে শুনবে। ব্যাখ্যাটা হলো যে এটা অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল। বিজ্ঞানীরা
আরেকটা তথ্য দিচ্ছেন আমাদের, সেটা হলো যে যে কোনো অরবিটালের সর্বোচ্চ যে ধারণ ক্ষমতা সেটা যদি অরবিটালে থাকে কিংবা তার অর্ধেক পরিমাণ যদি থাকে, সেগুলোর স্থিতিশীলতা অনেক বেশি হয়। যেমন পিতে ধরে 6টা, P6 স্ট্যাবল স্থিতিশীল, P3ও স্ট্যাবল, কিন্তু P4, P5, P2 এগুলো P4, P6 কি P5, P2 এটার মধ্যে পড়ে না। এটা অর্ধপূর্ণ হলে P3 আর পূর্ণ হলে P6। এগুলো অধিক স্থিতিশীল, কিন্তু এগুলো নয়, স্থিতিশীল নয়। অনুরূপ ডি এর ক্ষেত্রে হলো ডিতে ধরে মোট 10টা, ডিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, ডিতে ধারণ ক্ষমতা D10 আর D5, এই দুই ধরনের ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল। আচ্ছা, তোমরা প্রশ্ন করতে পারবে যে সবসময় কি এরকম ইলেকট্রনের মানে হয়, স্থানান্তর হয়? আমার উত্তর হলো যে না, এস পির ক্ষেত্রে এরকম স্থানান্তর হয় না, ডি এবং এফ এর ক্ষেত্রে স্থানান্তর হতে পারে, তবে তোমাদের পরীক্ষায় এফ এরটা কখনোই আসবে না, ডির গুলো পরীক্ষায় আসবে। তো যেসব ক্ষেত্রে স্থানান্তর হওয়া সম্ভব, কোন ক্ষেত্রে সম্ভব? কখনো হিসাবে যদি D4 আসে তখন সেটা অবশ্যই 5 থেকে নিয়ে 5 হবে, আর D9 আসে তাহলে 5 থেকে নিয়ে সেটা D10 হয়ে যায়। এটা থাকে না, এটা এক্সিস্ট করে না, এরকম হয়ে যায়। কেন? স্থিতিশীলতা অর্জনের জন্য। আচ্ছা, আমি তাহলে বুঝাইলাম, এবার উত্তরটা কিভাবে লিখবা সেটা বলি। যে এখন উত্তরটা হবে, এই বন্ধু তোমরা লিখবা আগে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস অ্যাকচুয়ালি পাওয়া যায় এটা, বাস্তবে পাওয়া যায় এটা। তো এরকম ব্যতিক্রম হওয়ার কারণ, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এটা আবহাওয়ানিত অনুসরণ হয়নি, ব্যতিক্রম দেখা যাচ্ছে। এটা কেন এরকম ব্যতিক্রম হলো সেই ব্যাখ্যাটা আগে দিতে হবে। সেই ব্যাখ্যাটার সময় লিখবো যে আমরা জানি যে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল, যেমন D5 এবং D10 ইলেকট্রন বিন্যাস দ্বয় অধিক স্থিতিশীল। তো স্বাভাবিকভাবে যদি D3, D4 আর 4s2 এইভাবে থাকে, সেক্ষেত্রে এটা স্থিতিশীল হলেও এটা নয়। তো 4s থেকে একটি অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য 4s থেকে একটি ইলেকট্রন স্থানান্তরিত হয়ে ক্রোমিয়ামের 3D-তে চলে আসে, ফলে উভয় অরবিটালই অর্ধপূর্ণ হয়। 4s1 এটা অর্ধপূর্ণ, এটা স্থিতিশীল, আবার 3D5 এটাও অর্ধপূর্ণ, উভয়ই অর্ধপূর্ণ হয়। আর বাকিগুলো তোমরা খেয়াল করো, সবগুলো পূর্ণ আছে। MS2, এটা 2, এটা 6, 2, সবগুলো পূর্ণ আছে। এটা ছিল 4, না পূর্ণ না অর্ধপূর্ণ। এখন এটা অর্ধপূর্ণ, এটাও অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ হলেও স্থিতিশীল। এখন এই পুরো ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হয়েছে। তো স্থিতিশীলতা অর্জনের জন্যই ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসে এই ব্যতিক্রম দেখা যায়। তো আমার মনে হয় তোমরা এটা সুন্দর করে নোট করতে পারবে, এবং এটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি। তো তোমাদের আজকের আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। আজকে যে পড়া, নেক্সট দিন তোমরা এই লেকচারের হোমওয়ার্কটা হলো, 1 নম্বর হলো যে তোমরা তো শিখবে যে KLMN, N শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর রয়েছে নির্ণয় করো। এটা একটা ছোট প্রশ্ন। F অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। F অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। আরেকটা হলো N এবং ওই শক অনুসারে কি N এবং L এর মাধ্যমে MKLMN ছেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। এবং সর্বশেষ হলো এই দুইটা ছোট কোশ্চেন, এটা খুব কম, 2-4 মিনিট লাগবে। এটা হয়তো 3-4 মিনিট লাগবে আমাদের হোমওয়ার্কটা করতে। এটা বইয়ের শখ থেকে তুলে দিবে, আমি যে বলেছিলাম পৃষ্ঠা এত এবং টেবিল এত, সেটা থেকে করবে। আর লাস্ট হলো যে কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী
কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী, যদি দেখতে সমস্যা হয় হালকা কালি হালকা, কিন্তু আমি মুখে তো বলছি কপার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী বিশ্লেষণ করো। তোমাদের জানার জন্য আর একটু বলি যে এরকম ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আরও দুইটা আছে, সেটা হলো মোলিবডেনাম, বইতে পাবে 42, আর সিলভার এজি 47। তো 4টা ইলেকট্রন বিন্যাস মোট ব্যতিক্রমী। তো এর মধ্যে আমি একটা করে দিলাম, একটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। তোমরা চাইলে আরও হোমওয়ার্ক করতে পারবে, ওই মোলিবডেনাম এবং কপার উত্তর একই ধরনেরই হবে। এই দুটো পারলে ওটা পারা কোনো সমস্যা নয়। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।